আমি পড়লাম ঠিক ভোল্ট খেয়ে পেছন দিকে, ফার্স্ট ধাক্কা খাই বাসটার সামনের চাকায়। আমার ঠিক পেছনে আরেকটা বাস ছিল, মাথাটা ঠিক পেছনের চাকার একদম এরম জায়গায়, আর ব্রেক তখনই বাসটা মেরেছে, না তো আমার মাথার ওপরে উঠে যেত। চারিপাশে সব আওয়াজ শুনতে পাচ্ছি, ও ঠিক আছে, ওর কোনো অসুবিধা নেই। আমি ঠিক এইভাবে আমার সাউন্ডগুলো আমার কানে আসছে। আমার তখন এক বন্ধু ছিল, খুব স্পেশাল বন্ধু, তার বাইকে করে আমি ঘুরে বেড়াচ্ছি। সেদিনকে একটু হালকা বৃষ্টি হয়েছিল, একটু ঘুরতে ঘুরতে আমি আজকে একটু ভূত দেখার চেষ্টায় আছি, যে আজকে একটু হন্টেড কিছু ফিল করব। গেছি বানতলা হাইওয়ের দিকে। আচ্ছা, শুনেছি ওখানে নাকি ডাকাতি হয়, এবং ডাকাতি করার পরে গলা কেটে দেয় বা মেরে ফেলে দেওয়া হয়, বডি ফেলে দেওয়া হয় ধাপার ওখানে। বাইকটা যখন সাইড দিয়ে চালাচ্ছে, সামহাও বাইকটা নিচের দিকে নেমে যায়। পড়ার কথা সাইডে, কিন্তু আমি সাইডে পড়িনি। আমার পিঠের মাংস পুরো ছেঁচড়ে উঠে এসেছে। আমি ওই ট্রমাটাই নিতে পারলাম না, আমি পুরো অজ্ঞান হয়ে গেলাম। আমি মাথাটা যার কাঁধে রাখি, আমি কিন্তু তাকে দেখতে পাইনি। আমি ওঠার পরে আমার প্রচন্ড ব্যথাতে আমি লিটারালি হাউ হাউ করে কাঁদছি। তিনি আমার পাশে থাকেন, আমি মাথাটা যার কাঁধে রাখি, আমি কিন্তু তাকে দেখতে পাইনি, ওনার মুখ দেখতে পাইনি। একটা লাল শাড়ির মতন কিছু একটা পরেছিলেন, লালচে একটা আভা শাড়ি। উনি উঠে ওই ভিড়টার মধ্যে মিলিয়ে গেলেন। আমি জানি না ওটা কে ছিল, ভূত ছিল না ঠাকুর ছিল, আমাকে যে বাঁচিয়েছে সেরকম কেউ ছিল, আমি নিজেও জানি না সেটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো স্পিরিচুয়াল টক্স এর আরো একটা নতুন এপিসোড। প্রত্যেকটা এপিসোডে আমি চেষ্টা করি বিভিন্ন রকম টপিকের উপর আলোচনা করার বিভিন্ন গেস্টের সঙ্গে, এবং ম্যান্ডেটরিলি একটা করে ঘটনা তোমরা শোনো প্রত্যেকটা এপিসোডে। এপিসোডও নিশ্চয়ই শুনবে, এবং তার সঙ্গে আমি এই এপিসোডে এমন একজন মানুষকে পেয়েছি যার সঙ্গে আমি আলোচনা করেছি ওড়িশি ডান্স নিয়ে। শুধু ওড়িশি ডান্স নয়, আমাদের জগতের নাথ জগন্নাথ, তার সঙ্গে কিভাবে এই নৃত্যশিল্প মিশে গেছে ওতপ্রোতভাবে, কিভাবে মাহারি প্রথা চালু হয়, মাহারি কারা ছিলেন, এবং কিভাবে মাহারিরা বিলুপ্ত হয়ে গেলেন ইতিহাস থেকে, এবং তার সঙ্গে আরো অনেক নানা অজানা গুচ্ছ বিষয় যেগুলো আপনারা আগে হয়তো কোথাও শোনেননি। আশা করবো পুরো পডকাস্টই দেখছেন। আমি কথা দিচ্ছি বন্ধুরা, পডকাস্টটা পুরোটা দেখতে আপনারা বাধ্য হবেন। প্লিজ আপনারা জানান কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। যারা আমার পুরোনো বন্ধু তারা প্রচুর ভিডিওটা শেয়ার করুন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। যারা আমার সঙ্গে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, কোনো রকমের তন্ত্রের হেল্প নিয়ে কথা বলতে চান, তারা যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। যারা আমার সঙ্গে পডকাস্ট করতে চান তারাও এই নাম্বারে ফোন করতে পারেন। কে বলতে পারে পরের এপিসোডটা হয়তো আপনি আমার সঙ্গে অতিথি হিসেবে কাটাচ্ছেন। আজকের আমার অতিথি নানাদান প্রিয়াঙ্কা তবাদার। আপনারা আশা করি অনেকেই জানেন কে প্রিয়াঙ্কা তবাদার। আমি বলে রাখি, প্রিয়াঙ্কা আমার বোনের মতন, আমার ভাইয়ের স্ত্রী প্রিয়াঙ্কা। গৌরব তবাদার কয়েকদিন আগে আপনারা দেখেছেন, পডকাস্ট করেছি। জনপ্রিয় ইউটিউবার, প্রেতকথার স্রষ্টা গৌরব তবাদার যে আমার ভাই, আজকে সেই আসনে আমি পেয়েছি প্রিয়াঙ্কাকে। ওর মতন নৃত্যশিল্পী আমি খুব কম দেখেছি, আমি নিজে ওর খুব বড় ফ্যান। তো আমি বলবো যে যদি আপনারা ওর একাডেমি, তোর একটি একাডেমি রয়েছে প্রিয়াঙ্কা তবাদার ডান্স একাডেমি, সেখানে যদি অ্যাডমিশন নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দিলাম, যোগাযোগ করুন, এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যা যা করণীয় তাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। শুরু করছি আজকের এপিসোড, স্পিরিচুয়াল টক্সের আরো একটা নতুন এপিসোড। ওয়েলকাম আমার পডকাস্টে। থ্যাংক ইউ। প্রতিবেশী কি করে জিজ্ঞাসা করবো যে কেমন আছিস? না, তুই যদি জিজ্ঞাসা করিস কেমন আছো, তাহলে আমি বলবো না, আমি কোনো বাইরের লোকের পডকাস্টে এসেছি। এটা তো ঘরের লোকজনদের আরো এই কেমন আছোটা জিজ্ঞাসা করতে। না হ্যাঁ, আমি সেটা না, আমি ভাবছিলাম যে তোর সাথে কিভাবে পডকাস্টটা সাজাবো, এটা খুব চিন্তায় ছিলাম। দেখ, যখন তুই বাইরে পডকাস্ট করতে যাস কোথাও, তারা তোকে জিজ্ঞাসা করতে পারবে যে গৌরবের সঙ্গে তোমার প্রেমটা কিভাবে হলো। না না, এটার উত্তর দিতে দিতে আমি বোর হয়ে গেছি। হ্যাঁ হয়, বললাম তো হলো তোমাদের কি করে বিয়েটা একসাথে হলো। আমি তো সবই জানি, আলহামদুলিল্লাহ। আমি ভাবলাম যে তুই তো পুরো প্রেমটার সময়টাই ছিলিস। আর বলিস না, বেকার 5 কিলোমিটার হাঁটতে হয়েছিল। গ্রাউন্ড দিয়ে ঘুরে যাচ্ছি, জানেন, রাউন্ড দিয়ে ঘুরে যাচ্ছি, কথা বলতে বলতে হাঁটছে ওরা, আমি পিছনে রাউন্ড দিয়ে ঘুরছি। এরকম লাস্টে বললাম ভাই বাড়ি যাবি না? তো যাই হোক, মানে আমরা সবসময় ভালো টাইম কাটাই একসঙ্গে। একদম একদম সত্যি। আপনাদেরকে বলা যে প্রিয়াঙ্কা গৌরব, আপনারা সবাই অলরেডি জানেন যে এরা আমার মানে নিজের ভাই এবং নিজের ভাইয়ের বউ। মানে আগে গার্লফ্রেন্ড ছিল, এখন বউ, মানে বৌদি বলার কথা, বাট আমি বলি না, ভাই ভাই আমরা সবাই একদম ভাই ভাই একদম। তো দেখ, আমার তো চ্যানেল জানি স্পিরিচুয়াল পডকাস্ট, সেটা নিয়ে পরে আসছি। স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা অনেক আছে। তোর ক্ষেত্রে আমি স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলবো না, যে তোর কাছে স্পিরিচুয়ালিটি কি এইসব আমি যাবো না। তুই একজন ডান্সার,
তুই ওড়িশি ফর্ম নিয়ে নৃত্য সাধনা করাই বলবো করিস, এবং তুই ভেরি গুড টিচার একজন, এবং তোর একটা ডান্স একাডেমি রয়েছে প্রিয়াঙ্কা তবাদার কিনা ডান্স জানি না, একাডেমি। হ্যাঁ গুড কিনা জানি না, তবে শেখাই সুন্দরভাবে যতটা পারি তৈরি করার চেষ্টা হ্যাঁ করি। না সত্যি, মানে তোর স্টুডেন্টরাও খুব, মানে তোর স্টুডেন্ট একটা দেখলাম যে মোটামুটি যারা খারাপ নাচে তারা এলেও ভাই ভালো নাচে শুরু করে। আমি দেখেছি, আমি মানে ঠিকঠাক তোরা এটা একটু বাড়াবাড়ি বলছে ভাই, তো তার জন্য একটু মানে বাড়াবাড়ি একদম বাড়াবাড়ি বলছে। না, যারা আপনারা মানে প্রপার ডান্স ট্রেনিং খুঁজছেন, যারা আপনারা চান যে ঠিকঠাক নৃত্য প্রশিক্ষণ নিতে, বা আপনার বাড়ির কোনো বাচ্চা কাচ্চাকে ঠিকঠাক নৃত্য প্রশিক্ষণ দিতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রিয়াঙ্কা তবাদার ডান্স একাডেমির নাম্বার আমি দিয়ে রাখলাম, সেখানে যোগাযোগ করবেন। আশা করবো যে আপনার ছেলে মেয়ে সুপথে চালিত হবে। তো কোয়েশ্চেনের আগে একটা কিছু বল না। দেখ, আমার তো এখানে অনেক মানুষ আসে, অনেক রকমের ঘটনা বলে, যে আমি অনেককে নিয়ে জিজ্ঞাসা করি ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এসব নিয়ে তো চ্যানেলে অনেক কিছুই শুনেছিস বা দেখেছিস। তোর জীবনে কখনো কি এরকম ঘটনা কিছু ঘটেছে, বা কিছু এরকম অতিলৌকিক বা অলৌকিক কোনো এক্সপিরিয়েন্স? দেখ, ভূত আমি দেখিনি, অনেস্টলি বলতে গেলে আমার জীবনে ভূত পেতনি, আমার মা বলতো সারাদিন চুল খুলে ঘুরে বেড়াচ্ছিস, তোকে দেখে ভূত বোধহয় একটাই কথা বলবে যে বাবা এর কাছে আসবো না। এই নিজেই পেতনির মতন চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ভৌতিক কিনা জানি না, কিছু অলৌকিক ঘটনা তো আমার জীবনে ঘটেছে। সেটা ভগবান না ভূত আমি বলতে পারবো না, তবে একবার 2014 সালের একটা ঘটনা আমি মনে করছি, মানে তোকে বলবো। 2014 সালে 14 অথবা হ্যাঁ 2014ই মনে হয়, 2014-15 ওরকম সময় আমার একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টটার পেছনে একটা বড় কারণ ছিল। আমার তখন এক বন্ধু ছিল, খুব স্পেশাল বন্ধু, আর নাম বলছি না, ঠিক আছে, তখন এর স্পেশাল ফ্রেন্ড। তার বাইকে করে আমি ঘুরে বেড়াচ্ছি, কলেজ থেকে বেরিয়ে ফার্স্ট কাজ ছিল আমি একটু ঘুরবো। একটু ঘুরতে ঘুরতে আমি আজকে একটু ভূত দেখার চেষ্টায় আছি, যে আজকে একটু হন্টেড কিছু ফিল করব। কারণ আমার জীবনে কোনোদিনই এমন কোনো ফিলিং আমি জানি না, হয়েছে ঘটনা আমি রিয়েলাইজ করতে পারিনি, বা এরকম ঘটনাও ঘটেছে যে হয়তো একটা খুব অদ্ভুত আমার চোখের সামনে হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম না। আমি ভাবলাম যে ওটা তো হয়েছে কিছু একটা কারণে, আমি খুব একটা পাত্তা দিতাম না। তো 2000 ওই 14-15 নাগাদ আমি গেছি বানতলা হাইওয়ের দিকে, আচ্ছা, বাইকে করে ঘুরতে। আচ্ছা, ঘুরে বেড়াচ্ছি, শুনেছি ওখানে নাকি ডাকাতি হয়, এবং ডাকাতি করার পরে গলা কেটে দেয় বা মেরে ফেলে দেওয়া হয়, বডি ফেলে দেওয়া হয় ধাপার ওখানে। তো ওই জায়গাটায় না আমার একটু ভৌতিক কিছু হন্টেড ফিল যদি করি, শুনেছি লোকজন নাকি ওখানে প্রচুর মানুষজন দেখতে পায়, তারা নাকি দাঁড়ালে নাকি তারপর মানুষটাকে দেখতে পাওয়া যায় না, এরকম ঘটনা আমি শুনে গেছিলাম। আমি বন্ধুটাকে বলি একটু আমাকে নিয়ে চল, সেই দিনটা একটু ঘুরে বেড়াই। গেছি বেশ রাত্রেবেলার দিকে, মানে তাও ধর রাত 8টা, তখন আমার কাছে রাত 8টাটা রাতি, কারণ আমি তখন কলেজে পড়ছি, আর কলেজে আমার কাছে রাত 8টা মানে মা তো ফোন করছে, মা ফোন করে বলছে কিরে এখনো বাড়ি এলি না, কিছু না। আমি বলছি আসছি, আমি একটু কাজে ব্যস্ত আছি, আসছি। এইসব বলে টলে ম্যানেজ করছি, গেলাম, পুরো বাইক নিয়ে ঘুরলাম, কাউকেই দেখতে পেলাম না। একদম কি বলবো, পুরো টাইমটাতে আমার মনে হলো কি বোকার মতন আমি ঘুরে বেড়ালাম, কাউকে দেখতেও পেলাম না, হন্টেড কোনো ফিলিংও নেই। একটা গা ছমছমে ব্যাপার থাকে, সেটাও ফিলিং নেই। তখন গা ছমছমে ব্যাপারটা কি সেটা বোঝার মতন ক্ষমতাও ছিল না। দেন ঘুরে টুরে আসার পথে আমি বললাম কিছুই দেখার নেই, লোকে বেকার বাজে কথা বলে, বেরিয়ে যাই, বাড়ির দিকে ফোন করছে, বেরিয়ে যাই। তখন বানতলা হাইওয়ে থেকে ঘুরে এসে ঠিক জলসাঘর যে রেস্টুরেন্টটা আছে, জলসাঘর রেস্টুরেন্টের সামনে সেদিনকে একটু হালকা বৃষ্টি হয়েছিল, হালকা বৃষ্টি, খুব বেশিও বৃষ্টি হয়নি। তো তখনের রাস্তাটা না একদম এরকম উঁচু নিচু ছিল, উঁচু নিচু বলতে ধর রাস্তাটা এরকম জায়গায়, আর ফুটপাত তখন ওরকম ফুটপাত আলাদা করে ছিল না, মাটির মতন জায়গাটা ছিল নিচের দিকে। দেখবি কিছু রাস্তা একটু উঁচুর দিকে থাকে আর একটু নামানো থাকে জিনিসটা। বাইকটা যখন সাইড দিয়ে চালাচ্ছে, সামহাউ
বাইকটা নিচের দিকে নেমে যায়, আর ও যখন তুলতে যায় চাকাটা স্কিড করে, পিক আপে তোলে, যথারীতি স্কিড করার সাথে সাথে আমি ভোল্ট খেয়ে, মানে উচিত তো সামনের দিকে, পড়ার কথা সাইডে, কিন্তু আমি সাইডে পড়িনি, আমি পড়লাম ঠিক ভোল্ট খেয়ে পেছন দিকে। আমার ঠিক পেছনে আরেকটা বাস ছিল, ওই সাদা বাসগুলো, নাকতলা দক্ষিণেশ্বরের বাসগুলো তখন চলতো, ওরম একটা বাস পেছনে রয়েছে। আমি যে পড়লাম, আমার যে হেলমেটটা পরা ছিল, আমার হেলমেটটা খুব হালকা ছিল, যে কোনো মানে একটা বাম্পারেই পারলে এরকম উঠে যায়, আমি ধরে রাখতাম। আমি যখন ফার্স্ট ওই বাম্পারটায়, মানে ওই স্কিডটাতে আমি যখন পড়ি, আমার মাথা থেকে হেলমেটটা এক বিন্দু খোলেনি। আমি ভোল্ট খেয়ে পেছন দিকে গিয়ে ফার্স্ট ধাক্কা খাই বাসটার সামনের চাকায়। আমার রাইট কাঁধের এখানটায় প্রথম লেগে আমি যখন পেছন দিকে ভোল্ট খেয়ে পেছন দিকে যাই, আমার মাথাটা ঠিক পেছনের চাকার একদম এরম জায়গায়, আর ব্রেক তখনই বাসটা মেরেছে, নয়তো আমার মাথার উপরে উঠে যেত, মানে আমি থাকতাম না। লাগার সাথে সাথে আমি জাস্ট হালকা ছোঁয়াতে এরম ভাবে হালকা একটা ছোঁয়া খেলাম, এরম ভাবে স্কিড করে ঘুরে গেলাম, হেলমেটটাতেই স্কিড করে এরকম ভাবে ঘুরে গেলাম, কিন্তু আমার মাথার উপরে ওঠেনি। আমি কি করে বলে বোঝাবো, আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু ওই যে ঘটনাটা আমার জীবনে ঘটে, আমি পড়েছি, পরে আমার ফার্স্ট যে বাঁ হাঁটুটার লাগে, মানে হাঁটুর যে লিগামেন্টের জায়গাটা, মালাই চাক্কির একদম লেফটের সাইড, মানে রাইটের সাইডটা আমার প্রথম এরকম ভাবে পড়ে, সেই জায়গাটার আমার লিগামেন্টে চোট লাগে। আমি তো ভাবলাম আমার পিঠে যখন লাগে আমি সোজা দাঁড়াতে পারছি না, আমার মাসেলে লেগেছিল। আমি প্রথমে ভাবলাম আমার বোধহয় মানে শিরদাঁড়া ভেঙে গেছে, আমার পিঠের মাংস পুরো ছেঁচড়ে উঠে এসেছে, আমার জামা ছিঁড়ে গেছে, আমার ব্যাগ আমার হাত থেকে খুলে গেছে, আমার দুটো বক্স ছিল, ছোট ছোট কম্পিউটারের তখন বক্স পাওয়া যেত, সাইডের দুটো বক্স, ওই দুটো বক্স আমার রিহার্সালের জন্য আমার ব্যাগের মধ্যে ছিল। ব্যাগের মধ্যে যখন থাকে, আমি না মানে যখন উঠে দাঁড়াই, ওই পুরো আমাকে টেনে বার করে আমি যখন সোজা দাঁড়াই, আমি ওই ট্রমাটাই নিতে পারলাম না, আমি পুরো অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমি জানি না, আমি অজ্ঞানে, আমি পুরো, আমার এখনো মনে আছে ওই ঘটনাটা। আমার মনে হচ্ছে ঘুমিয়ে পড়লে যেরকম হয়, চারিপাশে সব আওয়াজ শুনতে পাচ্ছি, খুব মানে কোমায় চলে গেলে দেখবি, আমরা 3 ইডিয়টস এ দেখেছিলাম কোমায়, রাজু তুমকো ইয়ে এই অ্যাক্সিডেন্টের পর, মানে অ্যাক্সিডেন্টের পরে অভিজ্ঞতাটা আমারও আছে। হ্যাঁ একদম পুরো এই পুরো মনে হবে আমি ঘুমোচ্ছি, অজ্ঞানের সময়টা মনে হবে আমি ঘুমোচ্ছি, আর পুরো ওই ব্যাকে ওই যে ঘটনাটা, যে ও ঠিক আছে, ওর কোনো অসুবিধা নেই, আমি ঠিক এইভাবে আমার সাউন্ডগুলো আমার কানে আসছে। তারপর আমার চোখে মুখে জল দিয়ে আমাকে মানে থাপ্পড় মেরে মেরে তোলানো হয়। আমি যেভাবে উঠলাম, ওঠার পরে আমি সোজা দাঁড়াতে পারছি না, আমি পুরো এরকম বেঁকা, এই সাইডটা পুরো এরকম বেঁকা, আমি সোজা দাঁড়াতে পারছি না, কেঁদে কেঁদে মরছি। যিনি আমার পাশে থাকেন, আমি মাথাটা যার কাঁধে রাখি, আমি কিন্তু তাকে দেখতে পাইনি। আমি ওঠার পরে আমার প্রচন্ড ব্যথাতে আমি লিটারালি হাউ হাউ করে কাঁদছি। আমার মনে হলো পাটা ভেঙে গেছে, আমার শিরদাঁড়া ভেঙে গেছে, সবকিছু ভেঙে যাওয়া সত্ত্বেও উনি বললো না না তোমার কিচ্ছু হয়নি, আমি শুধু কানে কথাটা এসেছে, ওর কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি বলে উনি উঠলেন। আমি জাস্ট এরকম সোজা হলাম, আমি ওনার ওঠাটা দেখলাম, ওনার মুখ দেখতে পাইনি। একটা লাল শাড়ির মতন কিছু একটা পরেছিলেন, লালচে একটা আভা শাড়ি। উনি উঠে ওই ভিড়টার মধ্যে মিলিয়ে গেলেন। এবার এত লোক ভেবেছে হয়তো আমার কিছু মানে বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কিছু একটা হয়ে গেছে, তো সবাই ওই ঘেরার অবস্থায় রয়েছে। আমি যে উঠে তার মুখটা দেখবো সেটারও ক্ষমতা নেই। উনি না উঠে চলে গেলেন, মিলিয়ে গেলেন। তারপর আমি এরকম তাকিয়ে অন্য আরেকজনকে দেখে যখন ওনার দিকে তাকালাম, দেখলাম উনি নেই। আমি জানি না ওটা কে ছিল, ভূত ছিল না ঠাকুর ছিল, আমাকে যে বাঁচিয়েছে সেরকম কেউ ছিল, আমি নিজেও জানি না সেটা। দেন আমার যখন প্রথম আমাকে সাথে সাথে রুবি সামনে আমাকে একটা গাড়ি দাঁড় করিয়ে, ওখানকার পুলিশ গাড়ি দাঁড় করিয়ে আমাকে রুবি হসপিটালে নিয়ে যায়। তো বিশ্বাস করবি না ইভান,
আমার ওই পুরো অ্যাক্সিডেন্টটা যে চোখের সামনে দেখেছে সে বলবে মেয়েটা বাঁচবে না, মেয়েটা হয়তো সব ভেঙে গেছে। কিন্তু আমার না কোনো মানে স্ক্র্যাচ হয়েছিল, পুরো পিঠের মাংসটা চলে গেছিল, এখন পিঠে কোনো দাগ নেই, একটা দাগ নেই, একটা দাগ নেই, পিঠের মাংসের ছোলার কোনো দাগ নেই। আমার কাছে রিপোর্টও রয়েছে আমার লিগামেন্ট চোটের। লিগামেন্ট চোটটা জাস্ট এত জোরে পড়েছি, তারপরেও লিগামেন্ট চোটটা যে আমি খাই সেটা জাস্ট মাইনার, ওই একটা কম্প্রেস করে গেছে আর ওই টিস্যুস গুলো বলে ডাক্তার বুঝিয়েছে একটা উলের মতন হয় লিগামেন্ট। তো তোমার কিছু ওই উলের কিছু সুতো যখন ছিঁড়ে যায় তোমার ওরকম হয়েছে, সেটা তোমার জুড়ে যাবে, ওষুধেই ঠিক হয়ে যাবে, ওটা ওষুধে ঠিক হবে। এবং তুমি যদি রেস্ট করো প্রপার, তোমার নাচ বন্ধ করতে হবে 2 মাস। তোমাকে পা সোজা রেখে যতটা সিঁড়ি কম ভাঙা যায়, মানে চলাচল কম করা যায়, পাটাকে স্ট্রেট রাখতে হবে। আর আমি তো হচ্ছি মানে বাঁদর ইজুকাল টু প্রিয়াঙ্কা তপাদার সরকার ছিলাম তখন, প্রিয়াঙ্কা সরকার। তো সেই সময় থেকে ওই ঘটনাটা আমাকে ভাবিয়েছিল যে আমি দেখতে গেছিলাম ভূত দেখবো, ভূত দেখবো, হন্টেড ফিলিং নেব। আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এটা ছেলে খেলা নয়, এটা তুমি চাইলেই দেখতে পাবে না। আর যদি দেখতেই হয় তাহলে দেখো কি রকম জিনিস হয়। মানে এটা আমার পরের রিয়েলাইজেশন যে আমার মনে হচ্ছে এটাই বোধহয় সেই ভূত বা ভগবান বা কিছু একটা অলৌকিক শক্তি যে আমাকে বুঝিয়ে দিল এই জিনিসটা করা যাবে না। আর তো আমি আর এইসব নিয়ে ছেড়খানি কোনোদিন করিনি, আর ভূত দেখার আমার ইচ্ছাও হয়নি কোনোদিন। আমি ভগবানের দয়ায় বেঁচে গেছি। এই ঘটনাটা একটা ঘটেছিল, আরেকটা তো তুই ছিলিস। আমিও মানে আমাকে তো এমনি পজেস করে না অনেক সময়, তো আর কি এখন আর পারবে না। আরেকটা ঘটনা ঘটেছিল এক দাদার বাড়িতে, আমিও ছিলাম সেখানে। হ্যাঁ তুই ছিলিস সেখানে। ওই দাদার বাড়িতে মানে আমি আমার বিয়ের পরে, আর সেই দিনকে তুই ভাব আমার শাশুড়ি মা আমাকে বলছে তুই এত সেজে যাচ্ছিস, আমিও এফেক্টেড হয়েছিলাম, হ্যাঁ এত সেজে যাচ্ছিস, দেখবি তোকে আজকে ধরবে। আমি তো পাত্তা দিইনি, আমাকে ধরবে কেন ধরবে, আমি এমন কিছু করছি না, বা আমি না ওদেরকে পোক করছি। আগেরটা যেমন পোক করেছিলাম বলে আমাকে একটা শাস্তি দিয়েছে, আমি মেনে নিয়েছি। এখন তো আমি না পোক করতে যাই না কিছু করতে যাই। সেদিনকে দাদার বাড়িতে পার্টি, রাত্রেবেলা অবধি পার্টি চলেছে, দাদার বাড়িতেই রান্না বান্না করা হয়েছে। তো যথারীতি সব তো তোরা ছেলেরা সব ওখানে বসে পার্টি করছিস, আমি গেছি খাবার বাড়তে। রান্নাঘরের ওই যে আভা, মানে একটা হাওয়া, সেদিনকে তুমুল বৃষ্টি হয়েছে, তুমুল বৃষ্টি হয়েছিল। তুমুল বৃষ্টিতে আমি খাবার বাড়ছি এক এক করে, মানে 5টা প্লেট এরকম সাজানো, 5টা বাটি সাজানো, তোদের জন্য আমি এক এক করে খাবারের মাংস বাড়ছি, একটা একটা করে পিস দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে ওই হাওয়াটা, বৃষ্টির মধ্যে একটা হাওয়া আমার লাগে, অ্যান্ড দেন আই ফেল্ট আহ কি আরাম। আমি এই কথাটা বলি, আহ কি আরাম, ব্যাস। আহ কি আরামটা বলা অবধি আমি ম্যাক্স আর 3 মিনিট সুস্থ ছিলাম, ম্যাক্স। তুই তো এখানে শুধু বাড়িতে ঢুকতে চাইছিলিস না। আমি কি হয়েছে সিনটা, আমি পুরো এরকম ভাবে খাবার বাড়তে বাড়তে হঠাৎ আমার মনে হলো মাথাটা আমার ঘুরে গেল। আমি পুরো এরকম সোজা দাঁড়ালাম, দাঁড়িয়ে ভাবছি সামথিং ইজ রং, আমার সাথে কিছু একটা প্রবলেম হচ্ছে। এমনও না যে আমি ইনটক্সিকেটেড ছিলাম বলে আমার মাথা ঘোরাচ্ছে, একদম সুস্থ সবল ছিলাম, জানিস তুই। আমি তারপরে ভাবলাম যে আমি ওখান থেকে বেরোই, বেরিয়ে একটু চেয়ারে বসি, হয়তো রাত হয়েছে, ঘুম হয়নি, সেই জন্য হয়তো এরকম কোনো প্রবলেম। আমি ঠিক দাদার রান্নাঘর থেকে বেরিয়ে আমি বসলাম সোফাটায় বসে মনে হচ্ছে আমার বডিটা পুরো ধরে রেখেছে কেউ, আমি উঠতে পারছি না। আমি কোনো দিকে না তাকিয়ে আমি একটা বডি এরকম জোর দিয়ে আমি উঠলাম। যেই উঠেছি আর ঠিক সোজাসুজি দরজাটা, উঠেই আমি দরজাটা ধাক্কা দিয়েছি আগে তোদের কাছে। তোরা চিৎকার হই হুল্লো চিৎকার করছিস, আমি তখন এরকম করে ডাকছি, কিন্তু আমি বলতে পারছি না। আমার বলার জায়গাটা, আমার মনে হচ্ছে নিঃশ্বাস আটকে গেছে, আমার কথা আটকে গেছে। ওই একটা ঘটনা আমার খুব টেনশন হয়ে গেছিল। আমার টেনশন তুই দেখ, ভাব আমি এবারে বাকিটা আমি বলি। ওর যখন এরকম হচ্ছে তখন আমার সেই সময় তুই জানিস যে আমি বসে আছি ভিতরে, অ্যান্ড আপনারা শুনুন ব্যাপারটা, যে আমি তখন ভিতরে আছি চুপচাপ, ঠিক আছে, নর্মাল সবকিছু। এবং আফটার দ্যাট যখন এরকম ঘটছে ঘটনা, তো আমি তখন নিজে ওয়াশরুমে গেলাম। ভাই যখন ওয়াশরুমটা গেলাম, তারপর তো আর কিছু মনে নেই,
কিচ্ছু আশ্রম যাওয়ার পরে মনে নেই, আশ্রম থেকে এসে বলে আমি বললাম আমি বাড়ি যাবো না। এক্স্যাক্টলি আমি বাড়ি যাবো তুই তো না। বলছিলিস যে আচ্ছা, তারপরে আমি যখন শুয়ে পড়লাম সবাই বললো, আমি বললাম রান্নাঘরে কিছু একটা আছে, সামথিং ইজ দেয়ার। সাথে সাথে তোরা দৌড়লি, দৌড়ে দেখার জন্য। তারপর তুই গৌরব এসে বললো কাম ডাউন, সব ঠিক হয়ে গেছে, ওকে আমরা বাড়ি যাব। তো সবাইকে খাবারটাও খেতে হবে, সবাই তাড়াতাড়ি খেয়ে নিলি তোরা। বাড়ি আসতে আসতে তখন বেজে গেছে অলমোস্ট 4টে। আমি তো আসিনি। তুই আসিসনি, তুই থেকে গেছিস ওখানে, কারণ তোর বডি ছেড়ে দিয়েছে। আমরা কি করলাম, আমরা ওখান থেকে গাড়ি নিয়ে যখন বেরোলাম, তানভীর ভাই ছিল। তানভীর ভাই যখন আসছে আমাদের সাথে, তখন অলরেডি 4টে মানে 4টে বাজে বা 4টের কাছাকাছি এরকম বাজে, আজান চলছে। আমার আজানের আওয়াজ ভাল লাগছিল না, আমার মনে হচ্ছে কানের কাছে কোনো আওয়াজ আমার ভাল লাগছে না। আমি কানটাকে এরকম জাস্ট চেপে বন্ধ করা বলে না, আমি চেপে বন্ধ করে রাখি, এরকম চেপে বন্ধ করে রাখতে ইচ্ছা করছিল। আচ্ছা, আমি তারপরে গৌরবকে বললাম আমার না ভাল লাগছে না এই আওয়াজটা। আমার কিন্তু মনে নেই, এগুলো আমাকে গৌরব পরে বলে, আমার ভালো লাগছে না আওয়াজটা। তো গৌরব বলল ভালো লাগছে না মানে কোন আওয়াজটা ভাল লাগছে না? আমি বললাম এই যে আওয়াজটা হচ্ছে আমার ভাল লাগছে না। আমি তখন কিন্তু অলরেডি বডি ছেড়ে, আমার পুরো সিটটা এরকম, মানে গাড়ির সিটটা এরকম পুরো হেলানো। গাড়িতে বলেছি। গৌরব বললো ঠিক আছে আমি বুঝে গেছি, কোনো কথা বললো না। সাথে সাথে ঘরের সামনে নিয়ে এলো, নিয়ে এসে ঘরে ঢুকবো না, ঘরে ঢুকতে মন চাইছে না। আমি জাস্ট বডিটা এরকম শক্ত করে গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছে আর কাঁপছি এরকম থর করে। কিন্তু আমার মনে হচ্ছে আমার জাস্ট বডিটা আমার ঢুকবে না। আমার বাড়িতে জানিস গোপাল প্রতিষ্ঠিত, মানে আমার শ্বশুর বাড়িতে, এবং গোপালের এত মানে প্রভাব আছে আমার পুরো বাড়িটাতে। মেবি সেই কারণে ঢুকছিলাম না, বা হতে পারে আমার বডি চলছিল না। আমি জাস্ট বডিটাকে এরকম সোজা করে দাঁড় করিয়ে রেখে পেছন থেকে তানভীর ভাই ঠেলে আমাকে ঢোকায়। তানভীর ভাই ঠেলে আমাকে জাস্ট এরকম পুশ করে, আর আমি ভেতর দিকে ঢুকলাম। ভেতর দিকে ঢুকেই আমার মনে হলো আমি একটু রিল্যাক্সড, জাস্ট পাটা ওই জায়গাটাতে রাখলাম। আর আমাদের ঠিক ঢোকার সামনেটাতেই ঠাকুরের কয়েকটা ছবি আছে। আমি এরকম তাকালাম, তাকিয়ে মানে আমার ওইটা মনে আছে, আমি জাস্ট এরকম তাকিয়ে বললাম আমি পারছি না, তুমি দেখো। ওখানে বাবা ভোলেনাথের ছবি আছে। তো আমি জাস্ট ওরকম তাকিয়ে যেই বললাম, বলে আমি সোজা গট করে ওপরে 3তলায় মানে দোতলায় উঠে যাই। উঠে গিয়ে আমি চুপচাপ বডিটা এরকম ফেলে দিই। বডিটা যেই ফেলি, আমার তারপরে আর কিচ্ছু মনে নেই। আমার মনে হলো আমার বডির থেকে আমার আত্মাটা বেরিয়ে গেল, আমার আর কিচ্ছু মনে নেই। সেই টাইমের জন্য আমার সেই ঘটনাটাও আমার কাছে খুব মানে, এবং নেক্সট দিন যখন সুজন্য মামা যখন ক্রিয়া করলো, তারপরে যখন বলছে তোর আমার গোটা মুখ চোখ কালো হয়ে গেছিল, চোখের তলায় কালি পড়ে গেছিল পুরো। জাস্ট ওটা করার পরেই নিচে গিয়ে দেখছি চোখের তলায় কোনো কালি নেই। আমার মনে হয় ভূত লোকে না ওরকম ভাবে দেখতে পাই কিনা আমি জানি না, মানে আমি কোনোদিন যখন বললো যে এনার্জিটা বাইরে যাবে, তখন ওই ভর সন্ধ্যেবেলা কোথাও কোনো কারণ নেই গোটা এলাকার কুকুর চিৎকার করছে, গোটা এলাকার কুকুর চিৎকার করছে ওই কথা বলার পরেই একদম হুট করে সঙ্গে সঙ্গে। তুই তো ছিলিস, তুই আর আমি একসাথেই তো করা হলো তোটা তো। আর আমারও তো মনে করে দেখ পুরো চোখের তলায় কালি পড়ে গিয়েছিল, মুখ ডাল হয়ে গেছিল। যখন ওটা করা হলো তখন দেখি আধ ঘন্টার মধ্যে সব ঠিকঠাক আবার একদম নরমাল, আর পুরো চাঙ্গা, পুরো এনার্জিটা ডাউন করে দিয়েছিল। পুরো দুজনেই ফিট হয়ে গেলাম, ভাই পুরো ফিট আছে একদম একদম। আর আমি জানি না এটা ভৌতিক ঘটনা নাকি এটা হাওয়া লাগা নাকি এটা নজর লাগা, কি আমি জানি না। আমার প্রেগন্যান্সিতে এই প্রবলেম হয়েছে। আমি ময়দানে প্রেম কে রঙ মে গানটার শুট করতে গেছি, ঋত্বিক ছিল আর শুভঙ্কর ছিল। কখনো জিজ্ঞাসা করিস ঋত্বিককে, আমার ভাবলেও এখনো শরীরটা কিরকম কাঁপে। তখন আমার 4th month অফ প্রেগন্যান্সি, হ্যাঁ 4th month। আমি গেছি শুট করতে, ঠাটা পড়া রোদ, দুপুরবেলার ময়দান। তো আমি একটা ছাওয়ায় প্রথমে করলাম, করে আমরা নেক্সট লোকেশনটাতে ময়দানেরই ভেতরে এদিক ওদিক গলি দিয়ে যাচ্ছি। প্রথম একটা জায়গায় যেখানে করলাম সেখানে ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন, সেটা মঙ্গলবার ছিল, আমি জানতাম না। আর 10 বার তো মা হইনি, একবারই হয়েছি, আর সেই বিষয়ে আমার কোনো আইডিয়াও নেই। ওখানটা দাঁড়িয়ে আমি যখন নাচটা করলাম পারফেক্ট, ওখান থেকে সেকেন্ড লোকেশনে গেলাম। সেকেন্ড লোকেশনটা ঠিক এরম করে গাছগুলো চলে যাচ্ছে মাথার পেছন দিকে, আর ব্যাকে সব নোংরা ফেলা, পটি করার গন্ধ, একদম প্রপার
মানে চারিদিকে নোংরা গন্ধটা বাজে পাচ্ছি, যেটা আমার ভাল লাগছে না। আর আমাকে তখন বসতে হবে মাটিতে, আর আমি ভাবলেই কিরকম বসতে হবে আমাকে, এরকম করছি ননস্টপ একটা করছি। তো ঋত্বিক তো ভীষণ পার্টিকুলার, আমার এই শটটা চাই মানে আমার এই শটটা চাই, তুমি আমাকে এটা করে দাও, আরেকবার করো, আরেকবার করো। আমি বলছি ঋত্বিক আমার এখানে ভাল লাগছে না, তুই এখান থেকে চল ভাই। ওখান থেকে বেরোলাম, বেরিয়ে নেক্সট আরেকটা লোকেশনে গেলাম। আস্তে আস্তে আমি বুঝতে পারছি আমি আস্তে আস্তে ডাউন হচ্ছি। একটা করে ঘুরে যখনই আমি দাঁড়াচ্ছি আমার মাথাটা হয় ঘুরিয়ে যাচ্ছে, নয় আমি কিছু একটা প্রবলেমে পড়ছি। আমি ওখান থেকে পরের ডান্সের শটটা দেওয়ার পরে আমি বললাম এখানেও, ভালো লাগছে না। এখানেও আমার ভাল লাগছে না। তো আমি জাস্ট বেরোলাম, বেরিয়ে আমি বললাম চ অন্য জায়গায় যাবো। অন্য জায়গায় যাব বলে, রোদ আছে বলে আমি ওখান থেকে রসনা, ওই লেবু জল, নেমনি জল, তারপর রসনা এইসব হ্যান বিক্রি করছিল। আমি বললাম একটু লেবু জল খাই, নুন লেবুর জল খেলাম একটু এনার্জি পাবো। আর রোদের মধ্যে রয়েছে তো আমার মনে হয় মাথাটা ঘুরিয়ে যাচ্ছে। জল খেলাম, জলটা বানাতে বানাতে আমি পুরো বসে পড়েছি ওখানে। পাশে এরকম বড় ত্রিপল মতন রাখা, আমি ওখানটা বসে পড়েছি। বসে আমি এরকম করে বসে বলছি আমার না শরীরটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, আমার না ভাল লাগছে না বলে আমি পুরো শুয়ে পড়লাম। এরকম শোয়ার সাথে সাথে ভাবলাম না আমাকে তো শুট করতে হবে। পুরো মনের জোরে না আমি সোজা দাঁড়ালাম, করে বললাম আমাকে জলটা তাড়াতাড়ি দাও। আমি জল খেলাম, জল খেয়ে ওখান থেকে উঠে পরের লোকেশনে গিয়ে কোনো রকমে নাচটা করব। আমি মাটির মধ্যে শুয়ে পড়লাম, আমি পুরো শুয়ে বললাম আমি আর পারছি না, আমাকে আর কেউ নাচাতে পারবে না, আমার শরীর পুরো ছেড়ে দিয়েছে, আমার পক্ষে অসম্ভব এখন নাচ করা। ঋত্বিক বলছে আরে একটা শট দাও আমাকে, একটা শট দাও প্লিজ। আমি বললাম একটা শটও আমি তোকে আর দিতে পারবো না, আমি পারছি না উঠে দাঁড়াতে। গাড়িটা অনেক দূরে ছিল, ময়দানে গাড়ি ঢুকতে দেয় না তুই জানিস, ভেতর দিকে মাঠটার ওখানটা ঢুকতে দেয় না। আমি পুরো মানে গাড়ি শুদ্ধ আমি মাঠে ঢুকিয়ে আমি বললাম নিয়ে আসো, আমার শরীর দিচ্ছে না। এবার আমি যখন শুয়ে আছি লোকজন আস্তে আস্তে এরকম ভাবে দেখছে, ভাবছে নেশা টেশা করে আছি কোথায়। আর একে তো প্রচন্ড মেকআপ করে রয়েছি, ভাবছে নেশা টেশা করে পড়ে আছি হয়তো। তা আমি তো জানি আমার মধ্যে কি হচ্ছে। আমাকে শুভঙ্কর সেই সময় ছিল, শুভঙ্কর জল খাচ্ছে, একটা করে জলের ছিটা দিচ্ছে, বলছে চল 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 বাড়ি চল বাড়ি চল বাড়ি চল। ওখান থেকে উঠলাম, গাড়িতে উঠলাম, গাড়িতে পুরো টানা পুরো ঘুমিয়ে এলাম। বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এরকম জাস্ট বসলাম। মা গোপালের একটা ফুল মাথায় ছোঁয়ালো, বুকে ছোঁয়ালো, পেটে ছোঁয়ালো, নিয়ে ভালো করে মন্ত্রপাঠ করলো। দিব্য সুস্থ, সব ঠিকঠাক, একদম নর্মাল, কিছু মনেই হলো না যে আমি এতক্ষণ ডাউন ছিলাম বা কিছু। তো এই জিনিসগুলো আমার সাথে ঘটেছে। এবার তুই এটা ভৌতিক ঘটনা বলবি নাকি এটা তুই মানে কোনো না মানে যাই হোক ঘটনা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। তর্কের খাতিরে যাবো না, কারণ তর্কের খাতিরে যেতে গেলে পডকাস্টটা হবে না। একদম একদম। তো বিশ্বাসই করলাম আমরা, এবং আমার মনে হয় অডিয়েন্সরাও তার এন্টারটেনমেন্ট পারপাসে শুনে তাদের ভালোই লাগবে। এবং এরপরে কিছু প্রশ্ন আছে তোর কাছে। আমি না গল্প খুব ভালো বলতে পারি না ভাই, কে বলেছে? আমার মনে হয় আমি গল্প, এটা তো ঘটনা তোর জীবনে। হ্যাঁ এইটা ঘটনা, কিন্তু আমি আমার সেকেন্ড ঘটনা তো আমারও মানে জড়িয়ে থাকা আর কি, ভাবা যায় ওটা ঘটনাটা মানে আমার এই ভালো, আমার কাছে সবকটা ঘটনাই না খুব অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না এটা কি করে হয়, বাট হয়েছে আমার সাথে। তো এবার একটুখানি পড়াশোনার দিকে আছে, প্রচুর পড়াশোনা করে দিচ্ছি। কিছু কোয়েশ্চেন রয়েছে, সরাসরি কিছু প্রশ্ন করি এবার। দেখ তুই তো এতদিন ধরে নাচ নিয়ে আছিস, ওড়িশিটা হচ্ছে তোর জনরা, ছোট থেকে তুই এটা নিয়ে আছিস। তো তুই আমার কথা বল যে এই ওড়িশি নৃত্যের উৎপত্তি কিভাবে হলো? বাবা কি কঠিন এটা আমাদের যদি তুই কি বলবো কলেজের হিস্ট্রি মানে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের একটা কোয়েশ্চেন ছিল যে ওড়িশি নৃত্যের উৎপত্তি, পাতার পর পাতা লিখতে হতো। বাবা এটা যদি আমি এখন বলতে শুরু করি সবাই ঘুম। ছোট করে বল না, হ্যাঁ ছোট করে, হ্যাঁ বেসিক টুকু আমি তোকে বলতে পারি। যেমন ধর এটা অ্যাকচুয়ালি তোর ইতিহাস অনুসারে প্রায় দ্বিতীয় দশক সময় থেকে এই ওড়িশি নৃত্যের উৎপত্তি। আর স্পেসিফিক যেভাবে উৎপত্তি হয় সেটা হচ্ছে আমাদের মানে ওড়িশি তো জানিস উড়িষ্যার ডান্স ফর্ম,
উড়িষ্যায় প্রথম যদি ওড়িশি নৃত্যের স্রষ্টা বলতে পারিস, দ্যাট ইজ আমাদের শিব। আচ্ছা। ঠিক আছে, স্বয়ং শিব এই ওড়িশি নৃত্যের উৎপত্তি করেন, অ্যাজ মানে হিস্ট্রি সেড। শিবের থেকে শিখতে পারেন তার কনিষ্ঠ পুত্র গণেশ। কনিষ্ঠ পুত্র শেখান অপ্সরা রম্ভাকে, অপ্সরা রম্ভা শেখান ভরতমুনিকে, ভরতমুনি শেখান 5 জনকে, আচ্ছা। গঙ্গাচার্য, বিকটাচার্য, কুমারাচার্য, রক্তিদেব, অট্টহাস। এটা মানে খুব ইজিলি বলতে পারিস, বোঝাতে পারবো, মানে আমার ছোটদেরকে আমি এইভাবেই করাই। অট্টহাস শেখান মাহারিদের, মাহারিরা শেখান গটিপুয়াদের। গটিপুয়া মানে হচ্ছে ধর, গটি কথাটার মানে হচ্ছে এক, আর পুয়া মানে হচ্ছে ছেলে, একটি ছেলে। তো 12 বছরের ছোট ছেলেদের মাহারিরা, যেহেতু তখন মাহারি প্রথাটা লাস্টের দিকে যখন বিলুপ্ত প্রায় হতে থাকে, তখন ওনারা ডান্সটাকে পরবর্তী ক্ষেত্রে যাতে মানে চলতে পারে এবং সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ওরা গটিপুয়াদের শেখান, এবং গটিপুয়ারা শেখান এখনকার নৃত্যশিল্পীদের। আচ্ছা, মানে ওই ট্রেন্ডটাই পুরোটা ফলো করতে করতে আসে, এবং মানে এইভাবেই না আমাদের পর এই ওড়িশি নৃত্যের উৎপত্তি যদি বলিস একদম এইভাবেই হয়, একদম শিবের থেকে। এটার বেসিক ধর অনেক হিস্ট্রি রয়েছে, যেমন প্রচুর গবেষকরা এবং সঙ্গীত বিদরা প্রত্যেকেই না ভীষণ ওড়িশি ডান্স ফর্মটাকে প্রচার করার জন্য, মানে তারা ওই প্রাচীন পুঁথিগুলোকে পায়, সেখান থেকে স্কাল্পচার্স দেখা নল, সেগুলোকে দেখে ওড়িশি নৃত্যের একটা ধারা তৈরি হয়। তো ওই আস্তে 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 ওইভাবে ওড়িশি নৃত্যের উৎপত্তি হয়। আচ্ছা, তোমার একটা কথা বল, এই মাহারি কারা এবং মাহারি প্রথা এটা কি? মাহারি প্রথা যদি বলিস, আগে মাহারি কারা বলি। মাহারি মানে হচ্ছে দেবদাসী। হ্যাঁ, দক্ষিণ ভারতের দেবদাসী আছে, আমাদের উড়িষ্যার যেটাকে বলা হতো মাহারি, দেবদাসী। মাহারি কথার হচ্ছে মহান নারী, আর এই প্রথাটার মানে হচ্ছে দেবদাসী প্রথা যেটা ছিল। দেবদাসী মানে হচ্ছে দেবতার যে দাসী, তারা নিজেকে দেবতার কাছে সমর্পণ করে দিত। তো এই নারীরা যারা জগন্নাথ দেবকে নিজেকে মানে নিজের শরীর আত্মা সর্বস্ব জগন্নাথ দেবের কাছে সমর্পণ করে। আচ্ছা। এবং তারা তাদের নৃত্য গীতের মাধ্যমে জগন্নাথ দেবকে এন্টারটেন করতেন, একদম পাতি কথায় এন্টারটেন করতেন, তার সেবা করতেন। তার সাথেই তার স্বামী সেবা যেভাবে করা হয়, তারা তাদের নিজেদেরকে জগন্নাথ দেবের স্ত্রী হিসেবে মানতেন, এবং তারা নিজেদেরকে সমর্পণ করেছিলেনই শুধু জগন্নাথ দেবের সেবা করবেন বলে। তো সেই জায়গা থেকে মাহারি প্রথা, মানে প্রথম যখন মাহারি প্রথা চালু হয়, তারা নৃত্য গীতের মাধ্যমে ডান্স করতেন, কখনো গান গাইতেন, সেইভাবে ডান্স ইন ফ্রন্ট অফ জগন্নাথ দেব সেটা পুরো করতেন, কিন্তু সেটা কেউ দেখতে পেত না। নৃত্য সেবা বলা হতো, নৃত্য সেবা বলা হতো, এবং সবটাই পুরো বদ্ধ ঘরে, যেটা গর্ভগৃহ আর কি বলা হয়, ওই গর্ভগৃহের মধ্যে করতেন, আর কেউ আশেপাশে কেউ দেখতে পাবে না, শুধু জগন্নাথ দেব আর তারা। তো ওই কানেকশনটা তারা ওই স্বামী হিসেবে বলে না, স্বামী হিসেবে সেবাটা যেহেতু করতেন, একদম ঘোমটা, বাইরে গেলে ঘোমটা এতটা দেওয়া থাকতো, কোথাও কাউকে নিজেকে দেখাবো না, এবং কারোর স্পর্শ, মানে কেউ আমাকে স্পর্শ করবে না, কোনো পুরুষ মানুষের স্পর্শ হবে না, এটা তারা মেনটেন করতে। তো এই প্রথাটা না ওরা ওই জগন্নাথ দেবের সেবার জন্যই পালন করা হতো, মানে ওই মাহারি প্রথাটা ওইভাবেই চলতো। এই মাহারি নির্বাচিত কিভাবে হতো, মানে বংশানুক্রমিক ভাবে? না, অ্যাকচুয়ালি এটা যদি বলিস বংশর মাধ্যমে, মানে বংশানুক্রমে তো হতোই, এবং যে সকল মহিলা বা মেয়েরা, মহিলা নয় মেয়েরা, যারা নিজেকে, এটা একটা গডের মানে ভগবানের প্রতি নিজেকে সবটা দিয়ে দেওয়া, এবং কাউকে তার পরবর্তী ক্ষেত্রে তার না কোনো চাহিদা, না কোনো ইচ্ছা, তার কিচ্ছু ছিল না, সে সবটাই শুধু যেহেতু জগন্নাথ দেবের কাছেই সমর্পণ করে দিতেন, তার
সেটা কেউ সবাই পারতো না করতে, তো তারা নিজেরাই চুজ করতেন যে আমরা জগন্নাথ দেবের সেবা করব কি করব না, বাট বংশানুক্রমে তো কিছুটা ছিলই। এছাড়াও নিজেরা যারা আর কি জগন্নাথ দেবের কাছে নিজেকে সমর্পণ করতে চাইতেন তারাও অ্যাড অন করতেন। মাহারি প্রথা উঠে গেল কেন? একটা বড় গল্প জানিস তো এটা। মাহারিরা যেহেতু জগন্নাথ দেবের, যেই বললাম যে জগন্নাথ দেবের কাছে থাকতেন, গর্ভগৃহের মধ্যে ডান্স করতেন, তারা একদম পুরোটাই মানে গর্ভগৃহেই মোটামুটি সারা দিনটাই কাটাতেন। যখন ফার্স্ট মাহারিদের আমাদের অ্যাকচুয়ালি আমার যতটা মনে পড়ছে আমি বলছি, একজন ভিন্ন ধর্মের রাজা ওখানে তখন রাজত্ব করা শুরু করলো। আমি সময়টা এক্সাক্ট তোকে বলতে পারবো না, আমাকে একটু ঘাটতে হবে, বাট ওই ভিন্ন ধর্মের রাজা তখন, আমি নাম বলতে চাই না কোন ধর্মের, বাট পার্টিকুলার একটি ধর্মের রাজা ওই প্রথাটাকে খুব একটা বিলিভ করতেন না, যে কেন মেয়েরা শুধু জগন্নাথ দেবের সাথে ডান্স করবে, মানে জগন্নাথ দেবের জন্য ডান্স করবে। রাজার উপরে তো কিছু বলার নেই। ওখান থেকে কিছু তার পছন্দের নায়িকা মানে মাহারিদের সে তার রাজদরবারে নিয়ে আসতেন নাচ দেখবেন বলে। তার ইচ্ছা যে আমি নাচ দেখবো রাজদরবারে নাচ দেখাটা, আমি একদম পুরো স্টোরির মতন তোকে বলছি, এটার প্রচুর হিস্ট্রি আরো ডিটেলস আছে, আমরা স্টোরিটুকু তোকে বলছি। রাজা যখন আসে, রাজা দেখেন যে রাজদরবারে আমি এক এক করে মাহারিদের আমি এক একদিন ডান্স দেখবো, যেটা রাজাদের শখ, জমিদারি শখ। সেইটা পালন করতে ভোগ করা শুরু করলো আস্তে আস্তে। সেটা পালন করতে যখন যেত তখন মাহারিরা ভোগ করা মানে নিজেদেরকে কি বলবো, নিজেদেরকে আটকাতেও পারতো না, রাজার কাছে কিছু বলাও যাবে না, বললে গর্দানও যেতে পারে, তো কিছু করার নেই, ভোগ করা শুরু করলো রাজা প্রত্যেক মাহারিদের এক এক করে। দেন আস্তে আস্তে যখন পুরোহিতরা জানতে পারলো যে রাজা করছে আর এরা এখানে সাইড হয়ে যাচ্ছে, জগন্নাথ দেবের কাছে নিজেকে সমর্পণ করার নাম করে সাইড হচ্ছে, তা কি করে হয়, রাজা যখন করছে আমরাও একটু করতে পারি। তখন এর সময় পুরোহিতরা ওই কাজটা মানে শুরু করলো, মাহারিদের ডেকে এনে আলাদা করে স্পর্শ করা অ্যান্ড বিভিন্ন রকম টাচেস, আই গেস তুই বুঝতে পারছিস। ভুল স্পর্শের মাধ্যমে তাদেরকে ছোঁয়া, ভোগ করা শুরু হলো। যখন ভোগ করার এই পুরো ব্যাপারটা বাড়তে শুরু করলো, মাহারিরা তখন স্টপ করে দেয়, পুরো প্রথাটাই পুরো বন্ধ করে দেয়, যে আমরা আর মানে যেহেতু আর তো আমি জগন্নাথের জন্য শুধু সমর্পিত নই, সবাই ভোগ করছে। এটা একটা মেয়েদেরকে সবসময় ওই যে প্রথম থেকেই যেহেতু নিচু করে রাখার একটা চল ছিল, তো সেই চলটা যখন চলা শুরু করলো, বন্ধ করা হলো মাহারি প্রথা ওইভাবে, যে আমরা আর কিছু করব না, আমরা আর নিজেদেরকে সমর্পণ করারও দরকার নেই, মানে এটা পুরো বন্ধই হয়ে গেল। বিকজ যবে থেকে জানতে পারা শুরু হলো, পুরো যা হয় এটা দেওয়ালেরও কান থাকে বলে, আস্তে আস্তে জিনিসটা ছড়াতে থাকে এবং তারাও নিজেদের সম্মানটাকে বাঁচাতে তারা ঘরে থাকতে শুরু করলো। এবং এই কাজটা মানে পশুবৃত্তি শুধু আজকের সমাজে বলে নয়, না না, মানে পশুবৃত্তি অনেক পুরনো। এবং আমরা এখনো ভগবানের নাম করলে ভয় পাই, যে না না ভগবান আছেন, ভগবান দেখছেন, এটা কিন্তু সবাই মানে না। এখন তো ছেড়েই দে, এখন তো ভগবান আমি ভগবান, আমি শ্রেষ্ঠ। এইটা মাহারি প্রথা বন্ধ হওয়ার প্রধান কারণ ছিল। প্যাথলিক রিজন। আচ্ছা তুই একটা কথা বলতো আমাকে, যে এই যে পুরীর মন্দিরে অনেক স্কাল্পচার আছে, স্থপতি আছে, স্থাপত্য রয়েছে একটা অদ্ভুত সুন্দর, এই স্কাল্পচারের সঙ্গে আমাদের ওড়িশি নৃত্যের যোগটা কোথায়? স্কাল্পচারস এর উপর বেস করেই না ওড়িশি নৃত্যটা শুরু হয়। কারণ তুই তোকে ভঙ্গিমা বুঝিয়ে দেবে না, তো ওই স্কাল্পচারস গুলো দেখে তুই খেয়াল করে কোনোদিন মন্দিরে যদি যাস, প্রত্যেক কটা চৌকো, ত্রিভঙ্গি, দাঁড়ানো, তার পশ্চার্স সবকিছুই ওই ওড়িশি নৃত্যের ইয়ের সাথে, কখনো এই পশ্চার্স বল, কখনো মানে বিভিন্ন পশ্চার্স, যেন আমার এখন তো পশ্চার্স ওরকম ভাবে মনে করতে পারবো না, বাট প্রত্যেক কটা পশ্চার্স ওইভাবেই তৈরি হয়। এবং ওই
ওই স্কাল্পচার্স এর ওপর যেহেতু বেস করে ওড়িশি নৃত্য ইয়ে করে, কারণ এটা তো প্রাচীন, আমরা তো সবচেয়ে দেখে এসেছি তা নয়, আমরা বই থেকে পড়াশোনা করেছি, আমরা বইয়ের মাধ্যমে জানতে পেরেছি কোথা থেকে সৃষ্টি, কোথা থেকে উৎপত্তি। ওই স্কাল্পচার্স গুলোর ওটাই মাহাত্ম্য যে ওড়িশি নৃত্যের সাথে ওটা ডিরেক্টলি কানেক্টেড, বিকজ ওই পুরো ভঙ্গিমাগুলো ওই স্কাল্পচার্স দেখেই করা। ওর জন্য ত্রিভঙ্গি বলি না এইসব একটা ত্রিভঙ্গি আছে। ত্রিভঙ্গিটা কি? ত্রিভঙ্গি হচ্ছে আমাদের বডিতে না 3টে ভঙ্গিমা হয়। আমাদের একটা দাঁড়ানোর, আমি পারলে নিচেই দিই তোকে বোঝানোর জন্য। ত্রিভঙ্গির আমাদের ফুল বডিতে 3টে ভাঙন আসে দাঁড়ালে, যেভাবে 3টে ভাঙন আসবে ঠিক সেইভাবেই আমরা যখন দাঁড়াই আমাদের মাথা, বডি, হাতের সাথে পুরো লাইনটাতে 3টে করে ভঙ্গিমা থাকে। পায়েও যদি দেখিস, পা যখন আমাদের থাকে পুরো এরম বেসিক্যালি, তো 1 2 3 পায়ের ওই ওই ভঙ্গিমার জন্য 3টে ভঙ্গিমা থাকে বলে ওটার নাম হচ্ছে ত্রিভঙ্গি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার কি রে, তুই তো পড়াশোনা করাচ্ছিস, আর আমার মনে হচ্ছে তুই আমার স্টুডেন্ট, আমি বসে তোকে শেখাচ্ছি, পারলে নেচেই দিচ্ছি। মানে আমাদের অডিয়েন্সরাও এখানে এখন তোর স্টুডেন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো জানি না মানুষ, দেখ জানতে পারে না, এগুলো নিয়ে কয়েকটা সচরাচর আলোচনা হয় না। এইসব নিয়ে কি অ্যাকচুয়ালি কি জানিস তো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি নাচ এখন আর নাচের ঐতিহ্য সেটাই আর কেউ জানে না। আমার পড়াশোনাটা তো খুব ইয়ে লাগে যে করার জায়গা নেই। আমার কাছে না সত্যি কথা বলছি, নাচ খুব একঘেয়ে মনে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই একই নাচ, শিউলির তলায় ভোরবেলায় হাত পাতে একটু নেড়ে দিল। এই যে তুই যে বলছিস, তুই যে পড়াশোনাটা করেছিস বলে তুই বলতে পারছিস, এই পড়াশোনাটা আমার ডাউট আছে কজনের আছে। আমি লয় নিয়ে আমি বলছিলাম আগে, তোর সঙ্গে আলোচনা হচ্ছিল, ঠিক সেরকম তুই ভাবছি হিস্ট্রি না জানলে, যদি আমি যদি আজকে বলি যে আমি যেহেতু আমি তবলাটা আমি শিখেছি, আমি ড্রামস বাজাই, এই ড্রামস কে উৎপত্তি হয়েছিল যদি আমি জানি, জানিস যখন বলেই দেবে ড্রামস উৎপত্তি হয়েছিল খুব সুদূর একটা, মানে আমাদের মধ্যপ্রাচ্যের দেশে সমুদ্রের ধারে না কচ্ছপ মরে পড়ে থাকতো। আচ্ছা, এখনো তখনকার দিনে বড় বড় কচ্ছপ আসতো, তো ওই কচ্ছপ ভেসে আসতো, সেখানে কচ্ছপ পড়ে থাকতো। তো একটা নুরিয়া বালক, ঠিক আছে, একটা আদিবাসী ছেলে, সেই কচ্ছপগুলো উল্টে পাল্টে চামড়াতে দেখতো, ঠুকে দেখছি যে বিভিন্ন রকমের আওয়াজ বেরোচ্ছে, ঠিক আছে। ওই সেই কচ্ছপকে বিভিন্ন সাইজের, বড় কচ্ছপ, ছোট কচ্ছপ, মাঝারি কচ্ছপ, ওই কচ্ছপের খোলগুলোকে বাজানো দিয়ে আজকের এই পূর্ণাঙ্গ ড্রামসের উৎপত্তি। এটা আমিও জানতাম না। দেখ, এই যে ইতিহাস অ্যাকচুয়ালি কি জানিস তো, কিউরিওসিটি, আমি গৌরবের সাথে একটা পডকাস্ট করেছি। গৌরবের সাথে পডকাস্টে আমি একটা জিনিস জানতে পেরেছি যে নলেজ, তোমার যেটা ইন্টারেস্ট সেই বিষয়ে যদি নলেজ তুমি না রাখতে পারো, তাহলে তুমি স্পেশালাইজড হবে না। সেটার বিষয়ে স্পেশালাইজ না হলেও তোমার বেসিক সবকিছু নিয়েই তোমার নলেজ রাখতে হবে। একদমই তো। এই যে ধর আজকের যে ধর আমি বলছি, ধর আমার আরেকটা প্রফেশন হচ্ছে ওকালতি। ওকালতিটা কোত্থেকে এসছে বলতো? কোথা থেকে? খুব শুনলে মানে লোকে আমাকে হয়তো কেউ পাগল বলবে, হাস্যকর লাগবে, বাট এটাই সত্যি। ওকালতিটা এসেছে পৌরোহিত্য থেকে। কেন? আগেকার দিনে মিথিলায় যে ব্রাহ্মণ ছিল, মিথিলা ব্রাহ্মণরা চলে এলো আমাদের বাংলায়। আচ্ছা, বাংলায় চলে এলো, তাদেরকে রাখা হলো আমাদের লাভপুরে ফুল্লরার মন্দিরে, ঠিক আছে। তাদেরকে ওখানে পুরোহিত হিসেবে রাখা হলো। এবার এই যে তখনকার দিনের যে এই সময় যারা বাংলার পুরোহিত, তখন তো এত কোর্ট কাছারি ছিল না, তখন এই বাংলার পুরোহিতদের নাম ছিল হচ্ছে উকিল। উকিল কেন? তারা মানুষের সমস্যা, ভগবান জজ সাহেব মানুষের সমস্যা তাকে বলে তার সমাধান করছে। সেইখান থেকে কিন্তু আস্তে 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 এই ওকালতির একটা কনসেপ্ট, ভগবানের কাছ থেকে, ঈশ্বরের থেকে আস্তে আস্তে পঞ্চায়েত থেকে গ্রামের সারপঞ্চ, মুখিয়া থেকে আস্তে আস্তে ব্রিটিশরা তৈরি করলো কোর্ট তৈরি করলো, জজ হলো, ব্যারিস্টার হলো, ওকালতি হলো। কিন্তু এখনো মিথিলার সেই ব্রাহ্মণরা পশ্চিমবঙ্গের ফুল্লরার মন্দিরে
মা 51 সতীপীঠের একটি সতীপীঠ হুম, হুম। ফুলনার মন্দিরে, তারা এখনো কিন্তু উকিল নামেই পরিচিত। উমাপদ উকিল, অমুক উকিল, তমুক উকিল, তাদেরকে ওখানে উকিলই বলা হয়। আমি একটা জিনিস জানি, মানে একটা জিনিস বলতে পারবো তোকে, এই যে দেখ তুই হিস্ট্রি গুলো যে পড়েছিস, আমাদের সবারই এত ডিটেলে হয়তো রিসার্চ করা না, হয় না, না। বিকজ আমরা পড়াশুনো করেছি, পড়াশুনো করে আমাদের যে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স সেগুলো পড়াশুনো করে আমরা লিখিত দিয়ে ব্যাস ডান বন্ধ করে দিয়েছি। তারপরে আর আমরা ভাবিও নি কখনো ওটা নিয়ে। আর পড়াশোনার সাথে সাথে যখন আমাদের পরীক্ষা আর কি প্রাচীন কলা কেন্দ্রের আন্ডারে যখন কোয়েশ্চেন আনসার্স দিতে হয়েছে, সেটার আবার একটু হয়তো পড়াশোনার এদিক ওদিক করেছি, স্টুডেন্টসদের পড়ানোর সময় একটু দেখে নিয়েছি। কিন্তু বেসিক যে নলেজটা, তুমি জিসটুকু জেনে রাখা, এখন চ্যাট জিপিটি হয়ে গেছে, চ্যাট জিপিটিতে মানুষ চাইলে কিন্তু জানতে পারে না এমন কিচ্ছু নেই, কিন্তু জানার যে ইচ্ছে সেটাই তো কারণ নেই। জানা এবং তার সঙ্গে ভাবা। তুই একটা জিনিস ভেবে দেখেছিস, আমাদের আমার গুরুর একটা, আমি সরি তোকে একটু বল 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 কাটলাম, বল বল বল। আমার গুরুর একটা মাহারির নিয়ে একটা প্রোডাকশন রয়েছে, আচ্ছা, এবং এই মানে আমি গল্পটা যখন জানতে পারি আমার কেন আরো ভালো করে মনে আছে, স্টোরির মতন কেন মনে আছে, তার কারণ হচ্ছে সবাই যে পড়াশোনা, আমি খুব ভালো যে পড়াশোনা ছিলাম তাও নয়, কিন্তু বেসিক পড়াশোনা পাশ করতে হবে তার জন্য পড়াশোনাটা করেছি। আমাদের যেভাবে কাজ হয়েছে ওই রিসার্চটার উপরে, এবং আমাদের পুরো জগন্নাথ দেবের মানে মাহারিরা ডান্স করছে জগন্নাথের সামনে, মঙ্গলাচরণ দিয়ে শুরু করছে, সেটা দিয়ে তারপরে আফটার দ্যাট আমার গুরু শেখাচ্ছেন কিভাবে নাচ করতে হয়, সেই ডান্সটা আস্তে আস্তে মাহারিরাও মাহারিদের তৈরি করছেন। তারা যে সব নাচটা শিখে এসেছে তা তো নয়, তারাও তৈরি করছে। ওইভাবে ভাবে পুরো দেখানো। এন্ড তারপরে রাজা যে ডাক পাঠিয়েছে, তা মানে তোমাদের মধ্যে থেকে একজনকে নিয়ে যাবে তার রাজ দরবারে নাচার জন্য, এত সুন্দর একটা প্রোডাকশন, ভুলবো যে সেটার কোনো জায়গা নেই। আমাদের পুরো প্রোডাকশনটাতেই স্টোরিটা বুঝিয়ে দিয়েছে যে কেন মাহারি প্রথা বন্ধ হয়ে গেছে। এবং এটাও কিন্তু এই যে আমাদের আশেপাশে সবাই ভুলভাল কাজ করে বেড়াচ্ছে বলে মনে হয়, ভালো কাজ হচ্ছে হাতে গুনে কয়েকটা, ভালো কাজ হয় সেগুলো প্রচারে আসে না। প্রচারে আসে না, সে তো ছেড়ে দে, আমি আর এই নিয়ে বিশেষ ডিটেলে যাব না। কিন্তু ভালো কাজ করার জন্য যতটুকু শিক্ষা দরকার সেই শিক্ষাটা এখন কেউ করেও না, আর সেই রিসার্চটাও করে না, যার কারণে ভালো কাজ হচ্ছে না। গুরুরা কি করছেন না, ভালো ভালো ডান্সার্সরা কি করছেন না, করছে। কিন্তু এই যে মাহারি প্রথা নিয়ে আজ অব্দি প্রথম কলকাতায় কাজ করে শ্রীমতী উর্মিলা ভৌমিক, আমার গুরু প্রথম কাজ করেন মাহারি প্রথা নিয়ে। প্রথম কেন বলছি, মানে এই যে পুরো স্টোরিটা, পুরো মাহারি প্রথার যে স্টোরিটা, এই স্টোরিটা কেউ প্রোডাকশন হিসেবে কেউ ভাবেনি কোনোদিন, ওনার মাথা থেকে বেরিয়েছে। এবং ওনার টোটাল 5টা প্রোডাকশনের মানে 5টা ইয়ে ছিল, রাধা, তারপরে মীরা এবং মাহারি, একটা পূজারিনী, আরেকটা কি ছিল, 4টে ছিল না 5, আরেকটা মনে পড়ছে না আমার এই মুহূর্তে। এই 5টা নিয়ে উনি কাজ করেছিলেন। তো এই 5টা থেকে আমি জানতে পারি যে বেসিক জিসটা তার মানে কি, স্টোরিটা কিভাবে তৈরি হচ্ছে, এগুলো আমাদের গুরুরাও আমাদের শিখিয়েছেন। আর আমরাও পরবর্তী ক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে এই স্টোরির মতন, গল্পের তো শেষ নেই, কেউই আর আজকাল বই খুলে পড়তে ভালোবাসে না, তো ওই গল্পের মতন করে যত তুমি বোঝাতে পারবে বাচ্চারা তত বেশি শিখতে পারবে। তোদের আমাদের সময়কার একটা চল ছিল, একটা ট্রেন্ড ছিল, ছেলে মেয়ে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করবে, একটা হবি থাকবে, বাবা মায়েরা চেষ্টা করতো সেদিকে জোর দিয়ে করানোর। এখন সেই জিনিসটা না বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমি বলি কখনো ভেবে দেখবি, এখন না রিলসের যুগে এটাই মানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা কখনো ভেবে দেখবি, আমরা যারা হচ্ছে ভারতীয়, এই প্রাচ্য এবং পাশ্চাত্য দুটো কালচারের মধ্যে না বিস্তর ফারাক রয়েছে। আমরা পাশ্চাত্যকরণ নিজেদের করতে গিয়ে আস্তে আস্তে আমাদের যে সনাতন কালচার সেটা ভুলে যাচ্ছি। দেখ একটা অদ্ভুত জিনিস, আমাদের জীবনযাত্রা কিভাবে কেটেছে। অতীতে যদি যাই, আমাদের জীবনযাত্রা কেটেছে, আমরা সারাদিন প্রত্যেকের মধ্যে আমরা ব্যস্ত থেকেছি, সারাদিন আমরা পরিবার নিয়ে থেকেছি, হই হুল্লোড়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। সেখান থেকে আমাদের মধ্যে কি হচ্ছে, আমরা যখন একা হচ্ছি,
যখন আমরা কোনো কিছু হবির জন্য যাচ্ছি তখন আমরা একা হয়ে সেটা সাধনা করছি। তুই দেখিস সেটা কিন্তু তুই প্রত্যেকটা আমাদের ইন্ডিয়ান প্রত্যেকটা আর্ট ফর্মে আছে। এই যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল একাত্ম হয়ে সাধনা করা, সা আমাদের কি সা আগে কি ছিল, সা ছিল, শুধু সা ছিল, সেখান থেকে সপ্তক এসছে, সারেগা বাদানিসা করে করে এদের অক্টেভ হয়। তো এই সা আমরা এটাকে ধরে বেঁচেছি, ওড়িশি নৃত্য একাকি প্র্যাকটিস করা একদম সাধনার মতন। যে কোনো ডান্স ফর্ম, যে কোনো আর্ট ফর্ম, তুই দেখ ছবি আঁকা থেকে শুরু করে সবকিছু। পাশ্চাত্যকরণটা দেখ কিন্তু অন্য কথা বলছে। বিদেশের লাইফস্টাইল কিরকম, বিদেশি লাইফস্টাইলে তারা সারাদিন সবাই একা থাকে, তাদের কাছে অবসরটা হচ্ছে সবাই একসাথে। এবার তুই ভালো করে ভেবে দেখ, বিদেশিতে কেন গ্রুপ ডান্স বিদেশি থেকে এসছে, পাশ্চাত্য থেকে এসছে গ্রুপ ডান্স, আজকে ব্যান্ড, ইভেন আফটার দ্যাট কর্ডস বিদেশ থেকে আসছে, পাশ্চাত্য থেকে আসছে। এই মানুষের জীবন ধারাই ঠিক করে দেবে যে তুমি কোন সংস্কৃতিতে জীবনযাপন করবে। আমাদের তো জীবনধারা বদলে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক তাই, ঠিক। যে কারণে মানুষ অবসরে এখন আর চায় না যে আমি একটা 10 ঘন্টা ধরে একটা চুপচাপ বসে বসে একটা তবলার ঠেকা বাজিয়ে যাবো, কিংবা একটা আমি বাংলা চ্যানেলটা আমি তুলবো, বা আমি কোনো একটা সুন্দর ছবি আঁকবো। তো একটা দুঃখের ঘটনা আমি শেয়ার করতে চাই ইভান। আমার রিসেন্টলি ঘটা একটা ঘটনা। আমরা তৈরি করি, আমরা যারা টিচার, আমরা শিষ্য, আমি আমার শিষ্য বলবো না, তাহলে আমি গুরু হয়ে গেলাম, আমি গুরু নই। আমরা যারা টিচার, আমরা স্টুডেন্টসদেরকে যেভাবে শেখাই একদম প্রাণপাত করে দেওয়ার মতন শেখাই, যে একদম বডি বেন্ড করা থেকে বডি স্কাল্পচার্স এর মতন একদম পিকচার পারফেক্ট যেটাকে বলে সেরকম বানানোর উপরে ফোকাস করে তাল বোঝানো, মুদ্রা বোঝানো, কখনো তার এক্সপ্রেশন বোঝানো, সবভাবে যে কোনো ব্যাপার নাই, এমনি চলে আসে। বাচ্চাগুলো যখন আসে, বাচ্চাগুলো স্পয়েলড হয় তাদের মা বাবার জন্য। আমি আজকে বলতে এক বিন্দু ভাববো না। একটি রিসেন্ট ঘটনা আমি তোকে বলি। আমার একটি একদম সদ্যজাত বাচ্চা বললাম ভুল হবে, সরি, ভুল বললাম, ভুল কথা। সেটা হচ্ছে 4 বছরের একটি বাচ্চা, একদম ছোট। তারা কি করবে, তারা ছোটবেলায় কি শিখেছে? খেলবো, একটু দুষ্টুমি করব। আমরা কি সচ্ছল বাচ্চা বলতে কি বুঝি? দুষ্টুমি করছে, খেলছে, মারপিট করছে। কখনো ছেলেরা তো সারা জীবন মারপিট করেই বড় হলো। একটু ছোট বাচ্চা তার ডান্স ক্লাসে এসেছে, মানে আমার ডান্স ক্লাসে এসেছে, এসে তাকে কোন একটি বাচ্চা হয়তো চুল টেনেছে প্রথম ক্লাসে। আমাকে তার মা পরের দিন বলল, প্রিয়াঙ্কা ওকে চুল টেনেছে, তুমি না একটু দেখো ওকে যেন চুলটা না টানে। বললাম আচ্ছা ঠিক আছে, এটা আমার দেখা ডেফিনেটলি দরকার। এবার সেই দিনকে আমার পরতপর একটা প্রোগ্রামের ইনভিটেশন রয়েছে এবং আমার ক্লাসে 2 জন টিচার এবং বাইরে একজন মেয়ে রয়েছে দাঁড়ানো, মানে স্টেবল অবস্থা থাকে। আমি না থাকলে মোটামুটি 4-5 জন ওই পুরো ক্লাসে টেক কেয়ার করার জন্য। কোনোভাবে উঠতে গিয়ে বাচ্চাটি পড়ে যায়, এবং পড়ে যে যায় কি হয়, অন্য বন্ধুরা উঠতে গেছে একটু ধাক্কা দিয়ে দিল। ছোট তো, তারাও তো 4 বছরের শিশু, সে তো ইন্টেনশনালি তোমাকে ধাক্কা মারবে না। সে কেউ দুষ্টু বাচ্চা হয়, কেউ শান্ত বাচ্চা হয়। ধাক্কা দিয়েছে হালকা, না ফেটেছে, তার মাথা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে, কিচ্ছু না, কিন্তু তার জাস্ট হালকা একটা হয়তো কপালে লেগেছে বা গালে লেগেছে। কোথায় লেগেছে লাগাটাও আমি দেখতে পাইনি, কারণ সে দেখাতে পারিনি আমাকে। সে দেখাতে পারিনি বলে আমিও দেখতে পারিনি, আর সেই সময় ক্লাসে আমি প্রেজেন্ট ছিলাম না। পড়ে গেছে বলে, এখানটায় লেগেছে বলে বাচ্চাটি শিখলো না, ছেড়ে দিল। কিন্তু আমার কাছে কষ্টের বিষয়টা হচ্ছে মা বাবারাই বোঝেনি যে ওটা একটা 2টো শিশুর খেলা। তার যদি মেজর কিছু হয়, সব থেকে বড় দায়ী কিন্তু স্কুল। সব থেকে বড় দায়ী স্কুল। তো একদম ওকে যদি কতদিন আমরা প্রোটেক্ট করব? আমার বাচ্চাকেও আজকে যদি পড়ে যায়, 2 দিন পর যখন আমার বাচ্চা হবে, আমার প্রথমত তো আমার অনেক বাচ্চা, আমার ক্লাসে আমার সবাই আমার বাচ্চা, তারা যদি তাদের কোথাও কষ্ট হয় বা তাদের কোথাও ব্যথা লাগে, সবার আগে আমি কথা বলি, আমি ভালোবাসি। মারা বকে না বাড়িতে। আমি একটা স্টুডেন্টকে বকেছি এবং স্কেলটা নিয়ে ভয় দেখিয়ে ওকে শুধু এরম, স্কেল কাঠের স্কেলও নয়,
কাচের স্কেল। আমার সত্যি যায় আসে না আমাকে কে কি মনে করলো না মনে করলো। আমি অ্যাজ এ টিচার আমার মনে হয়েছে বাচ্চাটি দুষ্টুমি করতে ভালোবাসে, কিন্তু আমার দুষ্টু বাচ্চার সাথে তো আমার তার সাথে তো শত্রুতা কোনো নেই, শত্রুতা নেই। সে দুষ্টুমি করবে। আমার এর আগের উইকেই একটা যেহেতু এরকম ঘটনা ঘটে, তার মা বাবা আমাকে এরকম একটা প্রবলেম, সে মানে যাকে যেই বাচ্চাটিকে বলেছে তার মা বাবা লিগাল প্রসেসে যাবে বলে ভাবনা চিন্তা করতে শুরু করলো যে আমি ওনার নামে লিগালি যাব। এবার আমি তো বুঝতে পারছি যে জিনিসটা মানে বেগতিক চলে যাচ্ছে। ঘটনাটা একটা সিম্পল, বাচ্চাটি পড়ে গেছে। যদি হতো বাচ্চাটির, আমি আবারও বলছি, যদি হতো বাচ্চাটিকে খুব টর্চার করা হয়েছে, বাচ্চাটিকে একদম ধাক্কা মেরা হয়েছে, কেউ টিচাররা কেউ কিছু দেখেনি, কেউ কিছু জানে না, আমি তাও মানতাম। তো সেটাও নয়, পড়ে গেছে, উঠতে গিয়ে ধাক্কা দিয়েছে বা যাই হয়েছে, ধাক্কা দিয়েছে, তাকে বকেছে, বকার সাথে সাথে ঠিক হয়ে গেছে, মামলা শেষ। না, মা বাবারা ঢুকবে মাঝখানে, মা বাবারা সেই ইনোসেন্সটাকে নষ্ট করবে, একদম নষ্ট করে দিল। বাচ্চাটিকে কতদিন প্রোটেক্ট করবে? কিভাবে হবে? হবে না, ছেড়ে দে। তারপরের উইকেই আরেকটি বাচ্চা তাকে ঠাস করে, অন্য আরেকটি বাচ্চাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। খেলা এদের কি, ওই গাল লাল করা খেলা, গাল লাল করা একটা খেলা। কি বলবি? বলতে পারবি না তুই কিছু, কারণ তাদের খেলা। খেলতে গিয়ে একে অপরকে মেরে গাল লাল করেছে। আমি 3 জনকেই বকেছি, কিন্তু সামনে দাঁড় করিয়ে আমি বলছি গুন্ডামি করতে আসো ক্লাসে, বাড়িতে গুন্ডামি শেখায় না তো, তাহলে স্কুলে গুন্ডামি শেখায়। তখন বলছে না। আমি বলার মধ্যে ওই কাচের স্কেল নিয়ে, কাচের স্কেলে একটা এরম করি, কত জোরে লাগবে এটা? কাচের স্কেলে তুই নিজে দেখেছিস। আর আমি অ্যাজ আ টিচার আমি তাকে কেন জোরে মারবো? তার মা আমাকে, প্রথমত তো আমি ক্লাসে ছিলাম, আমি ফোন ধরতে পারিনি ছুটি দেওয়ার পর। আমি তো প্রচন্ড বকেছি যে 3 জনে কেউ মারপিট করবে না ক্লাসে, কাউকে যেন না দেখি আমি মারপিট করতে। বকে ক্লাস করো, ভুলেও গেছে হয়তো বাচ্চাটি। তারপরে কোনো না কোনো ভাবে তার মা জানতে পারে যে তার বাচ্চাকে বকা হয়েছে এবং মেরে হাত লাল করে দেওয়া হয়েছে। আমি বললাম ছবি পাঠাও, তার যে হাত লাল করে দিয়েছি আমি, ছবি পাঠাও। আমি আমার জীবনের ক্যারিয়ারে নাচ শেখানো বন্ধ করে দেবো, আমার স্কুলই বন্ধ করে দেবো। আমি তোমাকে এত বড় কথা বললাম, তোমাকে আমি রেকর্ডার পাঠিয়ে দেবো দরকার হয়, আমার নাচ শেখানো বন্ধ করে দেবো। যেই বললাম তখন সেটা তো পাঠাতে পারলো না, পারবে না, কারণ আমি হাতে মারলে যেই আওয়াজটা হচ্ছে, আমি তাকে স্কেলে মারলেও সেই আওয়াজটাই হয়েছে, এবং সেটা কাচের স্কেলে, কাঠের স্কেলও না। আমি আবারও বলছি, এই যে মারটা, এটাতে কখনো লাল করে না। হাতের যে তালু, সেটা আমার কাছে, তার ওই নরম তালুটাতে যাতে বেশি জোরে না লাগে, সবার থেকে বেশি মাথায় আমার কাজ করে। কারণ আমি অ্যাজ এ টিচার আমি তাকে জোরে মারতে পারি না, কারণ মা বাবারা তারপর আমার নামে কেস করবে। কোনো কিছু বলা যায় না যে আমার একদম মেয়েকে অত্যাচার করে একদম শেষ করে দিল, মেয়ে ডিপ্রেশনে চলে গেল। 5 বছরের বাচ্চাও নাকি ডিপ্রেশনে চলে যায়। যাকগে, তো সেই বাচ্চাটির কে কেন বকেছি তাই ছাড়িয়ে দিল। বাহ। কিন্তু বাচ্চাটিকে আমি তৈরি যে করেছিলাম সেইটা কেউ দেখলো না। 1.5 বছর আমার কাছে শিখলো, 1.5 বছর ওই প্রথম বকাটা খেয়ে ও ছেড়ে দিল। আমরা এবার এইটা বুঝতে পারছিস তো, তার মানে ল্যাকটা কাদের রচ্ছে, বাচ্চারা কি শিখবে? আমি যদি আমার ছোটকে, আমি যদি দেখি যে প্রত্যেক দিন আমার বাচ্চাকে টর্চার করা হচ্ছে, প্রত্যেক দিন আমার বাচ্চাকে ভিকটিম করা হচ্ছে, আমি মানতাম। তাও আমার ঘরে না, আমার ঘরে সিসিটিভি রাখা, যাতে কেউ এটা না বলতে পারে যে আমি আমার বাচ্চাকে খারাপ ভাবে দেখেছি। এটা আমি খুব রেগে আজকে বললাম, অনেকটা মানে বার্স্ট আউট করলাম বলতে পারিস, কারণ খুব কষ্ট করে তৈরি করেছিলাম। তারপর এরকমও বাচ্চার মা বাবা ছাড়িয়ে নিয়ে গেছে। আমি শেখাচ্ছি না, দিনের শেষেও পরীক্ষা দেবে, কিভাবে পরীক্ষা দেবে সেটা তো আমাদের সব থেকে বড় লুকআউট। কিভাবে পরীক্ষা দেবে, কারণ ও দাঁড়াবে যখন, ও যদি খারাপ তৈরি হয়, তুমি তো প্রথম দেখতে পাবে ও খারাপ তৈরি হচ্ছে না ভালো। দিনের পর দিন কসরত করে, যখন আমার প্রেগনেন্সিতে আমি ক্লাসে উঠতে পারিনি, আমার
বাচ্চাদেরকে আমি কেন শেখাচ্ছি না তাই ছাড়িয়ে নিল। কিন্তু একটা বছর ধরে যে আমি ওকে তৈরি করলাম যে চকে কিভাবে বসতে হয়, হাত কিভাবে স্ট্রং করতে হয়, পিঠ কিভাবে সোজা করতে হয়, সেটাই জানতো না। সেই বাচ্চাকে যখন আমি তৈরি করলাম তখন বাচ্চার মাটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমার কাছে কিন্তু কোনো উত্তর নেই আর। কেন ছাড়লো? প্রথমত তো বলে ছাড়ে, প্রথমত তো বলে ছাড়েনি। দ্বিতীয়ত ছাড়লো কেন? এবার আমাদের কি যাতায়াত করে না, আমাদের স্টুডেন্ট আসে যায় আবার আসে যায়, এটাই আমাদের চল। কিন্তু যে কারণগুলো আমাকে দিয়ে গেছে না, আমার খুব মনে কষ্ট পেয়েছি। কারণ আমি ওদের সাথে না আত্মার কানেকশন বলে, আমি ছোটগুলোর সাথে আত্মার কানেকশন, নিজের বাচ্চা হলে যেরকম ভাবে মানুষ করে আমি ওইভাবে মানুষ করি আমার ছোটগুলোকে। আমি কাউকে ছোট করছি না, বাট এটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত এবং মা বাবাদের বোঝা উচিত যে নাচ শেখাবো মানে শুধু রিলসের 10টা নাচ করতে পারবে ভেবেই নাচ শেখানো কিন্তু হয় না। আমরা বকা শুনেছি বলেই আজকে এই জায়গায় তৈরি হয়েছি। 27টা বছর ঘিসে 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 মানুষ হয়েছি। এইভাবে এমনি এমনি একদিনে হয়নি। এক বছরেই তাই ভাবে যে এক বছরেই আমার বাচ্চা তৈরি হয়ে যাবে। যাই হোক, এটা আমার এক্সপিরিয়েন্স বলা। আচ্ছা, একটা কথা বল, ওড়িশি নৃত্যে জগন্নাথ দেব এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে কি একই প্রতীক হিসেবে দেখা হচ্ছে? জগন্নাথ দেবকে একই প্রতীক অ্যাকচুয়ালি আমি তো কারণ জয়দেবের গীত গোবিন্দ হ্যাঁ অনেক অধিকাংশ পদই তো তোদের পারফর্ম করে। হ্যাঁ সেখান থেকেই বলছি যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণরই তো রূপ। নারায়ণ তো মানে জগন্নাথ দেবকে বলে কলির মালিক, কলিযুগের মালিক হচ্ছে জগন্নাথ দেব। শ্রীকৃষ্ণ নারায়ণের রূপ। তো জগন্নাথ দেবকে এই জন্য বলে, মানে জগন্নাথ দেব হচ্ছে কলিযুগের মালিক কেন বলা হয়, ওনার চোখের মাধ্যমে আমাদের বলে পথ দেখাও। আমরা ভগবানের কাছে প্রে করি, আমাদের মঙ্গলাচরণে, আমাদের নাচের শুরুতে মঙ্গলাচরণ করা হয়, মঙ্গল আচরণ মানে প্রথম ভক্তি ভরে তাকে পুষ্পাঞ্জলি দিয়ে তার কাছে আমরা বলি, তাকে মন্ত্র দিয়ে ডেকে বলি, জগন্নাথ স্বামী নয়না পথগামী ভব তুমি। তোমার চোখের যে এত বড় চোখ, জগন্নাথের চোখটাই সব থেকে ব্রাইট, ওই চোখের মাধ্যমে তুমি আমাকে পথ দেখাও। আমাদের ওড়িশি নৃত্যের সাথে প্রচুর ভাবে লিঙ্কড রয়েছে জগন্নাথ দেব, যেহেতু জগন্নাথ দেবের জন্যই উড়িষ্যার জগন্নাথ দেব প্রচলিত, এবং জগন্নাথ দেবকে আমরা ওড়িশি নৃত্যের জগতের নাথ, সেই জায়গা থেকে কানেক্টেড তো বটেই। পরবর্তী প্রশ্ন বল, আজকে আড্ডা দিয়ে কেমন লাগলো? এই প্রশ্নটা তুই করছিস, আমার পুরো মনটা হালকা হলো। তুই স্পিরিচুয়াল টক্স এর মাধ্যমে বলতে পারিস আমার মনের কথা, এগুলো তো কাউকে বলতে পারি না। আর যদি 10টা, আমি জানি না আমাকে কেউ ভুল বুঝলো কিনা, এবং আমাকে কেউ ভুল বুঝলেও সত্যি আমার কোনো যায় আসে না। সত্যি কথা বললি, বাস্তবটা বললি। আমার জীবন আমি অ্যাকচুয়ালি এতটা সত্য কথা কেন বলি আমি সামটাইমস বুঝতে পারি না। আমার মনে হয় একটু ডিপ্লোম্যাটিক আনসার আমাকে শিখতে হবে। যাই হোক, কিন্তু আমার খুব ভালো লেগেছে তোর এখানে এসে, আমার মন হালকা হয়েছে, এবং আমার মনে হচ্ছে যে আগামী দিনে যারা আমিও একজন মা হতে চলেছি, আমার বাচ্চার ওপরেও কোনো আঁচ আসলে আমার কষ্ট ডেফিনেটলি হবে, কিন্তু বাচ্চাকে মানুষ করতে জানতে হবে। জলুক আগুন লোহার ওপর, তবেই লোহা শক্ত হবে। একদম পারফেক্ট। এটা হচ্ছে, থ্যাংক ইউ ভাই, তুই ডাকলি তার জন্য। না মানে আমি সত্যি বলছি, খুব সুন্দর একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন কাটালাম। মানে ভালো লাগে যখন কি জানিস, সেই প্রোডাক্টিভ আলোচনা করতে পারি। কারণ ওই আমার একটা ব্যায়াম আছে, তুই জানিস, মানে গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না, এটা নিয়ে বললে আরেকটা পডকাস্ট শুরু হয়ে যাবে। এটা আমার এডিটর সে জানে, আপনারা জানেন না এটা। যখন কেউ কোনো ঘটনা বলে, আমি মানে খুব আজকে ফ্র্যাঙ্কলি বলছি, যখন কেউ কোনো ঘটনা বলতে শুরু করে, হ্যাঁ ঠিক আছে বলো, ওই ঘটনা বলছে আর আমি দেখি ঘুমোচ্ছি, এই টলে পড়ে যাবে এরকম একটা ব্যাপার। যাই হোক, সেটা আমার এডিটার গুলো কেটে কেটে বাদ দেয়। আমি যে অনেস্ট কনফেশনটা আপনাদের সামনে যে করলাম, আর আমি পাশে বসে গল্প বলছি, কিছু সময় দেখছি ইভান, আমি বুঝতে পারলাম এরকম করেছে। আমাকে একটু বলতো, আমি প্রচুর না আমি যখন ঘটনাটা চলে তখন কি হয়,
কেন বলতো তুই এরকম ঘুমিয়ে পড়িস? এটা কি সব ক্ষেত্রে তুই ঘুমাস নাকি? আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, তাহলে তার মানে আমি ভালো। ঘটনা মানে কি হয়েছে, গল্প শুনে শুনে ছোট থেকে ঘুমানো অভ্যেস। আমার সামনে কেউ যদি কোনো গল্প বলে একটু হালকা করে ঝিম এই হয়ে যায়, হয়ে গেল তারপরেই রিয়াকশন দিতে হবে তো। ঠিক 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 সত্যি চোখে চোখ আছে কিন্তু কিন্তু চোখটা একটু চোখে চোখে হালকা ভাষা ভাষা। ঠিক আছে, এটা কতবার হয়েছে তো কোনো আইডিয়া নেই। এই মজাটাই কিন্তু এই যখন পড়াশোনা এই পডকাস্ট করতে গিয়ে আমাকেও পড়াশোনা করতে হয়েছে। এইগুলো যখন পডকাস্টে নিয়ে যখন আলোচনা হয়, যখন বসি কোনো প্রোডাক্টিভ আলোচনা, তখন সত্যি ভালো লাগে যে হ্যাঁ এখন ঘড়িতে রাত বাজে 1:30, আমরা পডকাস্ট শেষ করছি। এবং একটি গর্ভবতী নারীকে এখনো বসিয়ে রেখেছে, এটাই খুব নিষ্ঠুর আমি। যাই হোক, তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের পডকাস্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। যারা আমার পুরোনো বন্ধু অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। আর তোমরা আবারও বলছি, জানাও কি কোথা থেকে ভিডিওটা দেখছো। আমি বলবো যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও, কোনো স্পিরিচুয়াল হেল্প দরকার, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি কিংবা কোনো তন্ত্রাইল হেল্প চাই, আমাকে যোগাযোগ করো 6289858577 এই নাম্বারে। যারা প্রিয়াঙ্কা তপদার ডান্স একাডেমিতে অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইলো, হোয়াটসঅ্যাপ কল করে নাও, চটপট নিজেরা অ্যাডমিশন নিয়ে নাও। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, আবার নতুন কোনো গেস্টের সঙ্গে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি একটাই কথা বলি, সকলে ভালো থাকো, সকলকে ভালো রাখো। নমস্কার।